শিক্ষার্থী বন্ধুরা, আর ফাউন্ডেশনের পক্ষ থেকে আমি রাসেল আহমেদ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের টিউটোরিয়ালে। গত পর্বে আমরা দেখেছিলাম যে কিভাবে মেনু তৈরি করতে হয় এবং আমরা এই পেজটি করেছিলাম। আজকে আমরা আরও বাদ বাকি কাজগুলো দেখব। তো প্রথমত এখানে আমি এটা ওপেন করি এবং আমরা সিএসএস এ আজকে দেখব ফ্লোটিং কিভাবে করা যায় একটা ডিভকে। তো সেই জন্য এখানে আমরা মেইন কন্টেন্টের মধ্যে নিয়েছি একটি সাইড বার এবং কন্টেন্ট। এই কন্টেন্টকে আমরা লেফট সাইডে দিব এবং সাইড বারকে আমরা রাইট সাইডে দিব। তো এই জন্য কোনো একটা ডিভের মধ্যে যদি ফ্লোটিং করতে হয় সেক্ষেত্রে অবশ্যই আমাকে তার প্যারেন্ট ডিভটাকে ওভারফ্লো হিডেন ব্যবহার করতে হবে, তা না হলে কিন্তু এই যে নিচের ডিভটা এই ডিভটা কিন্তু উপরে চলে আসবে। তো সেই জন্য আমাদের যেটা করতে হবে, মেইন কন্টেন্ট যে সেকশন এখানে এইটাতে আমরা ওভারফ্লো হিডেন এটা করব। আর কন্টেন্ট এখানে আমাদের একটা বিবেচ্য বিষয় যে র্যাপারের আমাদের মোট উইড হচ্ছে 960 পিক্সেল। তো আমরা এখানে সাইড বারে একটা উইড দিয়ে দিব। সাইড বারে উইড আমরা দিলাম 300 পিক্সেল এবং এটার ফ্লোট রাইট, অর্থাৎ এটা ডান দিকে যাবে। এবং আমরা কন্টেন্টের উইড এখানে দিব উইড এখানে 960-এর মধ্যে যদি আমরা 300 বাদ দেই সেক্ষেত্রে আমাদের 660 হয়। তো আমরা মাঝখানে যদি 50 পিক্সেল জায়গা ফাঁকা রাখতে চাই সেক্ষেত্রে আমরা এখানে 610 পিক্সেল উইড আর এটার ফ্লোট লেফট। তো এইটা যদি করে আমরা রিফ্রেশ করি সেক্ষেত্রে আমরা দেখতে পারবো যে আমাদের এই যে সাইড বার, যেটা সাইড বারটা সাইড বারে আছে, কন্টেন্টটা কন্টেন্টের এখানে আছে। এখানে একটা জিনিস লক্ষণীয়, সেটা হচ্ছে আপনাকে অবশ্যই প্যারেন্ট যে ডিপটা সেই ডিপটাতে ওভারফ্লো হিডেন ব্যবহার করতে হবে এবং কন্টেন্ট যে সেকশন, কন্টেন্ট সেকশনকে ফ্লোট লেফট করতে হবে এবং তার একটা উইড দিয়ে দিতে হবে। তো কোনো একটা ডিপ তার উইড লেফটে তখনই হবে যখন তার রাইটে জায়গা থাকবে এবং তার উইডটা এখানে ঠিক থাকবে। অর্থাৎ আমরা 600 আর 300 যদি যোগ করি এখানে আমাদের মোট হচ্ছে 910 পিক্সেল এবং আমরা এখানে মাঝখানে 50 পিক্সেল জায়গা রেখেছি। তো যেটা আমাদের কিন্তু এখানে দেখা যাচ্ছে মাঝখানে আমাদের একটা বেশ খানিকটা জায়গা আছে। তো এটা হচ্ছে ফ্লোটিং করা বলে ডিপকে। যে কোনো ডিপকে ফ্লোটিং করতে হলে অবশ্যই তার ফ্লোট লেফট বা রাইট করতে হবে এবং তার উইড ঠিক থাকলে অবশ্যই সেটা ফ্লোটিং হবে। আর যেই ডিপকে আমরা কোনো একটা ডিপকে যদি ফ্লোট করি সেক্ষেত্রে অবশ্যই আমাদের যে মেইন ডিপ থাকবে সেই ডিপকে অবশ্যই ওভারফ্লো হিডেন করতে হবে, অন্যথায় এটা পাবে না। তো একইভাবে আমরা ফুটারে এখানে দেই। ফুটারের ব্যাকগ্রাউন্ড আমরা কালো রঙের ব্যাকগ্রাউন্ড দেই। এখানে কালার সাদা রঙের কালার দিয়ে দিলাম। তো এই যে হচ্ছে আমাদের একটা বেসিক ওয়েবসাইট তৈরি হলো। এখানে আমি একটু প্যাডিং দিয়ে দিই, প্যাডিং 15 পিক্সেল, অর্থাৎ আমরা একটু প্যাডিং দিয়ে দিলাম। তো এই যে হচ্ছে আমাদের এটা একটা বেসিক একটা ওয়েবসাইট হলো, যেটার মেনু থাকবে, একটা ব্যানার তৈরি হলো এবং এখানে আমরা কন্টেন্ট এবং সাইড বার ব্যবহার করা দেখলাম। তো এটা হচ্ছে আমাদের একটা বেসিক ওয়েবসাইট। কোনো একটা ওয়েবসাইটের ব্যাকগ্রাউন্ড যদি আমি দিতে চাই সেক্ষেত্রে আমাকে এখানে ব্যাকগ্রাউন্ড আমি দিতে পারি চাইলেই। তো এই ওয়েবসাইটটার ব্যাকগ্রাউন্ড যদি আমি দিতে চাই সেক্ষেত্রে সাপোজ আমি বডি এর ব্যাকগ্রাউন্ড দিব একটা ধূসর কালারের। আর বডি এর ব্যাকগ্রাউন্ড যদি ধূসর কালার দেয় টোটালটা ধূসর কালার হবে, কিন্তু আমি যাচ্ছি যে আমাদের এই যে সেকশনটা, এই সেকশনটার অর্থাৎ র্যাপার সেকশনটা আমাদের যেন ব্যাকগ্রাউন্ড সাদা হয়। তো সেক্ষেত্রে আমরা এখানে ব্যাকগ্রাউন্ড এফ সাদা, অর্থাৎ আমরা এখানে এই যে ব্যাকগ্রাউন্ড, এটার ব্যাকগ্রাউন্ডটা সাদা দিয়ে দিলাম। তো এই ক্ষেত্রে আমাদের আরেকটা বিষয়, এখানে আমরা যদি সাদা দিয়ে দিই সেক্ষেত্রে আমাদের কন্টেন্ট সেকশনটা কিন্তু এখান থেকে একটু সরে আসতে হবে। তো সেই জন্য আমরা এখানে যেটা করতে পারি যে মেইন কন্টেন্ট যে সেকশন সেই সেকশনটাকে আমরা এখানে প্যাডিং 15 পিক্সেল, অর্থাৎ 15 পিক্সেল আমরা এখানে মানে ইন্টারনাল যে প্যাডিং সেই প্যাডিংটা দিলাম। তো এই প্যাডিংটা দেওয়ার কারণে আমাদের কিন্তু এই সেকশনটা এরকম হয়ে গেছে। তো এইটা হচ্ছে আমাদের একটা ওয়েবসাইটের লেআউট তৈরি হলো এবং সেই লেআউটটা আমরা এভাবে ব্যবহার করলাম। তো এখানে খুব সহজে আমরা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করলাম, আমরা ইন্টারনাল কন্টেন্টের ব্যাকগ্রাউন্ড সাদা দিলাম। তো এইভাবে আপনি কাজ করতে পারেন। তো কোনো একটা ওয়েবসাইটের অ্যাপিয়ারেন্স যদি আমরা দেখি,
এই যে ওয়েবসাইটটা ডিফল্ট ফন্ট পাচ্ছে আমাদের টাইমস নিউ রোমান, অর্থাৎ আমাদের ব্রাউজারের ডিফল্ট যে ফন্টটা সেই ফন্টটাই পাচ্ছে। তো এই ওয়েবসাইটের ফন্ট যদি আমি চেঞ্জ করতে চাই সেক্ষেত্রে কোথাকার ফন্ট আমি চেঞ্জ করব সেটা সেই অনুযায়ী আমাদের সিএসএস কোড লিখতে হবে। তো আমি যদি কোনো একটা ওয়েবসাইটের টোটাল ফন্ট চেঞ্জ করতে চাই সেক্ষেত্রে আমরা বডিতে ফন্ট দিতে পারি। ফন্ট দেওয়ার নিয়ম হচ্ছে ফন্ট ফ্যামিলি, এখানে আমি ফন্ট ফ্যামিলি দিব এরিয়াল, অর্থাৎ এরিয়াল ফন্ট দিলে আমাদের এরিয়াল ফন্ট হবে। এখানে আমি এখন যে ফন্টটা ব্যবহার করছি সেটা হচ্ছে এরিয়াল ফন্ট। এভাবে আপনি আপনার কম্পিউটারে ইনস্টল যে কোনো ফন্টই দিতে পারেন, তবে এমন একটা ফন্ট দেওয়া উচিত যেই ফন্টটা প্রত্যেকটা ডিভাইসে থাকবে, তা নাহলে কিন্তু সেই ফন্টটা পাবে না। তো সেই জন্য আমাদের সেই ফন্টটাই দেওয়া উচিত। স্ট্যান্ডার্ড ফন্ট লিখে গুগলে সার্চ করলে আপনি অনেক আইডিয়া পাবেন। ফন্ট সাইজ যদি আমি দেই ডিফল্ট সাইজ 14 পিক্সেল। ফন্ট সাইজ 14 পিক্সেলের অর্থ হচ্ছে এই যে ফন্টটা, এই ফন্টটার সাইজ হবে 14 পিক্সেল। তা এখন এই লাইনের মধ্যে আমাদের ফাঁকা ফাঁকা দরকার, ফাঁকা প্রয়োজন। তো সেক্ষেত্রে আমরা এখানে দিতে পারি লাইন হাইট 25 পিক্সেল, অর্থাৎ আমরা 25 পিক্সেল প্রত্যেকটা লাইনের উচ্চতা 25 পিক্সেল করে রাখবো। তো এটা হচ্ছে লাইন হাইট। তো আমরা একটু কমিয়ে দেই, এখানে 22 পিক্সেল বা 20 পিক্সেল দেই। আচ্ছা, তো এখানে দেখা যাচ্ছে যে এইটা হচ্ছে লাইন হাইট এখন আমাদের ঠিক আছে। তো এটা হচ্ছে আপনি ওয়েবসাইটের অ্যাপিয়ারেন্স যদি চেঞ্জ করতে চান সেক্ষেত্রে এখানে করতে পারেন। তো কোনো একটা ওয়েবসাইটে আপনি যদি অন্য কোনো ফন্ট দিতে চান সেক্ষেত্রে আপনাকে যেতে হবে, আমরা অন্যভাবে গুগল ফন্ট ব্যবহার করা, গুগল ফন্ট থেকে আমরা দেখে নিতে পারি। তো এইভাবেই আপনি কোনো একটা ডিভকে ফ্লোট করতে পারেন এবং আপনি চাইলে ব্যাকগ্রাউন্ড দিতে পারেন। এবং আমরা আগামী ক্লাসে দেখব যে কিভাবে একটা ইমেজকে ব্যাকগ্রাউন্ড হিসেবে ব্যবহার করা যায়। অর্থাৎ কোনো একটা ওয়েবসাইটে এখানে বিভিন্ন ধরনের আমরা দেখি যে বিভিন্ন ধরনের প্যাটার্ন থাকে বা ব্যাকগ্রাউন্ডে একটা পিকচার থাকে সেটা। তো আমরা চাইলে এখনই দেখে নিতে পারি এটা। এখান থেকে আমরা ইমেজেসে সেই পিকচারটাকে অবশ্যই এনে নিতে হবে। তো আমরা উইন্ডোজের যে ডিফল্ট একটা পিকচার থাকে সেটা আমরা নিয়ে নেই। তো আমরা এখান থেকে উইন্ডোজের ডিফল্ট যে কোনো একটা পিকচারকে ব্যাকগ্রাউন্ড হিসেবে দিব। তো সেই জন্য আমরা এখানে এইটাকে কপি করে নিলাম এবং এখানে আমাদের ইমেজেসের মধ্যে আমরা পেস্ট করে দিলাম। তো এখন এই যে ইমেজ, এইটার নামটা আমি নিয়ে নিলাম ইমেজ 3 জেপিজি। এইটা আমরা এখন ব্যাকগ্রাউন্ডে সেট করব। তো ব্যাকগ্রাউন্ডে সেট করার জন্য আমাদের যেই কোডটা দিতে হবে ব্যাকগ্রাউন্ড, এখানে দিতে হবে ইউআরএল, অর্থাৎ আমরা একটা ইউআরএল হিসেবে ব্যবহার করব ইমেজকে। তো এই যে ইমেজটা আছে আমাদের ইমেজেস ফোল্ডারে এবং তার মধ্যে আছে এই নামে। তো এইটা যদি আমি দেই সেক্ষেত্রে আমাদের ব্যাকগ্রাউন্ডটা এখানে চলে আসবে এখানে। তো এখন এই ব্যাকগ্রাউন্ডের আরও কিছু সেটিংস আছে, যেমন আমি যে এখন স্ক্রল করছি আমাদের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু মুভ হচ্ছে। তো আমরা যদি চাই যে ব্যাকগ্রাউন্ডটা মুভ না হোক সেই জন্য আমরা এখানে করতে পারি, প্রথমে দিতে হবে নো রিপিটের কথা হচ্ছে, অর্থ হচ্ছে আমরা এই ব্যাকগ্রাউন্ডটা যদি ছোট করি সেক্ষেত্রে দেখবো যে এই ব্যাকগ্রাউন্ডটা এখানে একটা এসছে, এখানে একটা এসছে, এখানে একটা এসছে। এই যে রিপিট হচ্ছে এটাকে বলা হচ্ছে নো রিপিট। আর এখানে আমি যদি কোনো একটা ব্যাকগ্রাউন্ডকে রিপিট করতে চাই আমাকে রিপিট দিতে হবে। তো এখানে আমি রিফ্রেশ করি, এখন আমরা নো রিপিট দিয়েছি। নো রিপিট দেওয়ার কারণে এটা কিন্তু একটাই এসেছে ব্যাকগ্রাউন্ডটা, কিন্তু আমরা যদি রিপিট করতে চাই সেক্ষেত্রে এখানে রিপিট দিতে হবে। অর্থাৎ এখানে যদি আমি রিপিট দিই এই ব্যাকগ্রাউন্ডটা টোটাল ব্যাকগ্রাউন্ডটা রিপিট হবে। আর যদি আমরা এক্স অক্ষ বরাবর রিপিট করতে চাই সেক্ষেত্রে রিপিট এক্স দিব, তাহলে এটা শুধুমাত্র এক্স অক্ষ বরাবর রিপিট হবে। আবার একইভাবে আপনি যদি ওয়াই অক্ষ বরাবর রিপিট করতে চান সেক্ষেত্রে আমাদের ব্যাকগ্রাউন্ডটা ওয়াই অক্ষ বরাবর রিপিট হবে। তো এছাড়াও আমরা রিপিট ব্যবহার করলাম এইখানে। তারপরে এখানে আমি যদি দেই ফিক্সড যদি দেই সেক্ষেত্রে কি হবে, আমরা ওয়েবসাইটটাতে যাই, এখানে এখন আমরা ব্যাকগ্রাউন্ডটা কিন্তু মুভ হচ্ছে না, অর্থাৎ আমরা স্ক্রল করলে ব্যাকগ্রাউন্ডটা ফিক্সড থাকছে, এটা হচ্ছে ফিক্সড। আর এখানে যদি আমি দেই স্ক্রল সেক্ষেত্রে এখন যদি আমরা রিফ্রেশ করি সেক্ষেত্রে দেখবো যে ব্যাকগ্রাউন্ডটাও কিন্তু মুভ হচ্ছে। আর এছাড়াও ব্যাকগ্রাউন্ডের পজিশন আছে, তো আমরা এগুলো আস্তে আস্তে শিখবো। এই ব্যাকগ্রাউন্ড প্রপার্টিটা হচ্ছে অনেকগুলো প্রপার্টির সমন্বয়ে গঠিত, অর্থাৎ ব্যাকগ্রাউন্ড ইমেজ যদি আমরা দিতে চাই সেক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড ইমেজ আমরা ব্যবহার করতে পারবো, সেক্ষেত্রে আমাদের একটাই হবে।
আবার আমরা যদি ব্যাকগ্রাউন্ড এখানে আমরা যদি আরেকটা ব্যবহার করতে চাই ব্যাকগ্রাউন্ড রিপেট, এগুলো ব্যবহার করতে পারি। তো আপনি W3 স্কুলস থেকে ব্যাকগ্রাউন্ড CSS ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ করলে আপনি এই টোটাল এটা পেয়ে যাবেন। তো এভাবেই একটা ইমেজকে ব্যাকগ্রাউন্ড হিসেবে দিতে হয়। আমরা নেক্সট ক্লাসে দেখব যে কিভাবে যে কোনো একটা প্যাটার্নকে ব্যাকগ্রাউন্ড হিসেবে দিতে হয়। পদ্ধতিটা একই, শুধুমাত্র প্যাটার্নটা দেখতে সুন্দর লাগে। তো ধন্যবাদ, আজকে এ পর্যন্তই।